KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই এসএনইউ, কো পাওয়ার্ড বাই ক্যাম্পা এনার্জি অ্যান্ড কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত তোমাকে স্টেডিয়াম বুলেটিনে। আর আজ যে বিষয় নিয়ে শুরুতে আলোচনা করব, ভারতীয় ক্রিকেট মহলে বড় এই বিষয় নিয়ে এখন জল্পনা চলছে। মাহিকে কি, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনিকে কি নতুনভাবে কোনো ভূমিকায় দেখা যেতে পারে? কারণ মেন্টরের ভূমিকায় কি তাকে দেখা যেতে পারে, এই প্রশ্ন কিন্তু এখন বিভিন্ন মিডিয়াতেও দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, জল্পনা চলছে, গুঞ্জন চলছে। 2021-এ টি-20 বিশ্বকাপে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছিল ভারতীয় টিমের মেন্টরের ভূমিকায় মহেন্দ্র সিং ধোনিকে। আমি জয়জ্যোতি তোমার কাছে আসবো। একটা গুঞ্জন চলছে এই মুহূর্তে ভারতীয় ক্রীড়া মহলে, মহেন্দ্র সিং ধোনি তাকে কি এইভাবে কামব্যাক করতে দেখা যেতে পারে একেবারে টিম ইন্ডিয়ার মেন্টরের ভূমিকায়? দেখো, এটা নিয়ে গুঞ্জন চলছে এবং বেশ কিছু জাতীয় মিডিয়াতেও দেখছি এই খবরটা। মহেন্দ্র সিং ধোনিকে অফার করা হয়েছে, তিনি কি আসবেন কিনা সেটা তো অবশ্যই তার ব্যাপার। তবে যেটা আমার সঙ্গে আজ একজন বিসিসিআই অফিসিয়ালের কথা হচ্ছিল, তিনি যেটা জানাচ্ছেন যে এটা টোটালি স্পেকুলেশন। মহেন্দ্র সিং ধোনি আসবেন কি আসবেন না সেটা তো পরের ব্যাপার। ইনফ্যাক্ট এটাও নাকি বলা হচ্ছে যে বিসিসিআই থেকে এরকম কোনো প্রস্তাবই দেওয়া হয়নি এখনো পর্যন্ত। তাই ওই এখন বিষয়টা এরকম হয়ে গিয়েছে, কোনো একটা মিডিয়া যদি কোনো খবর করে এবং সেই মিডিয়াকে ফলো করে বাকি সব কটা মিডিয়া খবর করতে থাকে, মানে ওটা যাচাই করে না যে আসল সত্যিটা কোথায়। মহেন্দ্র সিং ধোনি আসবেন কিনা সেটার সবথেকে বড় প্রতিবন্ধকতা গৌতম গম্ভীর। আমি এখানে অবশ্যই একটা গল্প বলবো ছোট্ট করে। সেটা হচ্ছে যে 2016 সাল টি-20 ওয়ার্ল্ড কাপ, এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এখানে হয়েছিল, আপনারা সবাই জানেন। এবং মহেন্দ্র সিং ধোনি তাজল্যান্ডস এন্ডে প্রেস কনফারেন্স করছিলেন। সেই সময় গৌতম গম্ভীর প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়, গৌতম গম্ভীর প্রসঙ্গে যে প্রশ্নটা করা হয় মাহিকে, সেটা হচ্ছে যে গৌতম গম্ভীর বলেছেন যে ফিনিশার সবাই, মানে একজন ওপেনারও ফিনিশার, যদি কোনো ওপেনার ম্যাচ শেষ করে সেও ফিনিশার, শুধুমাত্র ওই 5-6 নম্বরে যিনি নামবেন, যিনি 15 বলে 30 করবেন, তিনি ফিনিশার। এই ট্যাগটা বন্ধ করা উচিত। আপনি কি মনে করেন? মহেন্দ্র সিং ধোনিকে এই কোশ্চেনটা আমার স্পষ্ট মনে রয়েছে, এই প্রশ্নটা করা হয়। এবং তারপর মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট দেখা যায় প্রেস কনফারেন্স রুমে, তাজ বেঙ্গল কলকাতায়, এবং সেই যে হল রুমটা একদম গমগম করছিল। তবে ওই মহেন্দ্র সিং ধোনি যখন বলতে শুরু করলেন তখন পিন ড্রপ সাইলেন্স। তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে 6th গিয়ারে রয়েছি, আর যিনি বলছেন যে ফিনিশার সবাই হয়, মানতে পারলাম না। স্পেশালিস্ট যে রোলটা থাকে ওই 5-6 নম্বরে এসে, যে ব্যাটার যখন আস্কিং রেট বাড়তে থাকে, যখন 20 বলে 40 রানের প্রয়োজন হয়, ওই সময় থেকে যারা ম্যাচটা বের করে তারাই ফিনিশার। এবং সেটা যে মানে ওইটা যে গৌতম গম্ভীর পার্টিকুলারলি ধোনিকে উদ্দেশ্য করে বলেছিলেন, এটা মহেন্দ্র সিং ধোনিও বুঝতে পেরেছেন এবং তাই পাল্টা দিতেও ছাড়েননি মহেন্দ্র সিং ধোনি যে ওপেনাররা ফিনিশার হবে না। ওপেনাররা একটা অবশ্যই ভিত্তি গড়ে তুলবে এবং একটা প্ল্যাটফর্ম গড়ে তুলবে যাতে পরবর্তী ব্যাটাররা ভালো রান করে সেখান থেকে একটা জয়ের জায়গায় নিয়ে যেতে পারে। তবে ফিনিশার তারাই যারা ওই সময়টায়, ওই 20 বলে 40 রান প্রয়োজন, সেই সময়টায় নেমে ম্যাচটা জেতাবে। এবং এক্ষেত্রে গৌতম গম্ভীরের কথাকে খণ্ডন করেন এবং প্রকাশ্যে। এই যে এত মানে আগের একটা ঘটনা বললাম, এটার মানে এটাই যে 2016 এবং এটা হচ্ছে 2025। গৌতম গম্ভীর এই মুহূর্তে ভারতীয় দলের হেড কোচ। যতদূর আমাদের কাছে খবর, মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীরের মধ্যেকার সম্পর্ক কিন্তু এখনও ঠিক হয়নি, মানে যেরকম ছিল সেরকমই রয়েছে। সেই মানে 2011 2রা এপ্রিলের রাত আমরা ভুলে যাইনি। অবশ্যই তাদের 109 রানের পার্টনারশিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের জয়ের পেছনে। তবে তারপরে সম্পর্ক তলানিতে যায়, বেশ কিছু কারণ রয়েছে, সেটা স্টেডিয়াম বুলেটিনে না হয় অন্য কোনো দিন আলোচনা করব। তবে ওই যে প্রেস কনফারেন্সের মানে মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটটা,
সেটা তখন থেকে মনে পড়ছে যখন থেকে এই খবরটা শুনছি। এবং আজকে যখন বিসিসিআই এক অফিসিয়ালের সঙ্গে ফোনে কথা বলি, তখন স্পষ্ট হয়ে যায় যে বিসিসিআইও হয়তো চাইবে না গৌতম গম্ভীর এবং ধোনিকে একটা ডাগ আউটে মানে তারা বসুক এবং কোনো একটা সমস্যা তৈরি হোক, এবং তখন প্লেয়ারদের খুব মানে সমস্যা হয়ে যাবে এটা যে কার কথা শুনবে। আমি মহেন্দ্র সিং ধোনির কথা শুনবো না আমি গৌতম গম্ভীরের কথা শুনবো, কারণ দুটো লবি ভাগ হবে একটা ড্রেসিং রুম, এটা খুব স্পষ্ট। যদি একটা জায়গায় কপিল দেব এবং সুনীল গাভাস্কারকে দুজনকেই কোচ করে দাও, মানে কোচ আর মেন্টার নামটা খালি পার্থক্য, তবে ব্যাপার তো ওই একই ঘুরে ফিরে, তো সেখানে তো লবি তৈরি হবেই। তো এটা মনে হয় না বিসিসিআইয়ের তরফ থেকে এই চেষ্টাটা থাকবে। 2021-এর পরিস্থিতি আলাদা ছিল, সেই সময় রবি শাস্ত্রী কোচ ছিলেন যিনি খুব কোঅপারেটিভ, মানে ধোনি সম্পর্কেও খুব মানে স্নেহপ্রবণ, এবং অপরদিকে বিরাট কোহলি ক্যাপ্টেন ছিলেন আমি যদি খুব ভুল না হই। তাই তখনের সিচুয়েশনটা টোটাল আলাদা। রবি শাস্ত্রীর সঙ্গে যে সম্পর্ক মহেন্দ্র সিং ধোনির, সেটা সঙ্গে যদি তুলনা করি তাহলে হেল অ্যান্ড হেভেন, মানে ওটা যদি স্বর্গ হয় এটা নরক। তাই এখানে মহেন্দ্র সিং ধোনি নিজেও এই প্রস্তাব যদি তাকে দেওয়াও হয় তিনি গ্রহণ করবেন বলে মনে হয় না। তবে ক্রিকেটে সব সম্ভব, সব অনেক কিছু ঘুরে যায় ইকুয়েশন। কিন্তু অ্যাজ অফ নাও তুমি যদি আজকে এই সন্ধ্যায় এই রাতে দাঁড়িয়ে তুমি প্রশ্নটা করো যে মহেন্দ্র সিং ধোনি কি হচ্ছেন ভারতীয় দলের মেন্টার, আমি এটুকুই বলবো যে মানে এখন আজকে দাঁড়িয়ে হচ্ছেন না। মহেন্দ্র সিং ধোনিকে মেন্টার করার যদি চেষ্টা করেও সেক্ষেত্রে গৌতম গম্ভীরকে তো মানে ক্ষমতাটা খর্ব করে দিচ্ছে, এটা তো পুরো বার্তাটা দেখা মানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিসিসিআই চাইছে গৌতম গম্ভীর সাইড হয়ে যাক। কিন্তু গৌতম গম্ভীরের হোয়াইট বল রেকর্ড তো ভালো যথেষ্ট, লাল বলে হয়তো তার রেকর্ড আহামরি কিছু নয়, কিন্তু মানে আমি কোচ হিসেবে বলছি হোয়াইট বলে তো ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চ্যাম্পিয়ন করেছে গৌতম গম্ভীর, তো সেখানে এই টি-20 ওয়ার্ল্ড কাপেও তাকে একটা অবশ্যই সুযোগ দেওয়া উচিত। তাই সব মিলিয়ে এটাই বলতে হবে যে গুঞ্জনে কান না দেওয়াই ভালো, জল্পনা জল্পনাই থাকে, স্পেকুলেশন স্পেকুলেশনই থাকে। মহেন্দ্র সিং ধোনি এভাবে আসবেন না, যখন আসবেন একদম হেড কোচ হয়েই আসবেন যদি মহেন্দ্র সিং ধোনি চান। তাই ওই গৌতম গম্ভীর থাকবে কোচ, সাইড রোলে মহেন্দ্র সিং ধোনি যিনি 3টে আইসিসি ট্রফির অধিনায়ক, ট্রফি জয়ের নায়ক এবং অধিনায়ক, ভারতবর্ষের অন্যতম সেরা অধিনায়ক, তিনি এভাবে আসবেন না। তাই ওটা গুঞ্জন। একদমই। এবং ধোনির ক্যাপ্টেন্সিতে 2007-এ টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত প্রথম। আর সেক্ষেত্রে তুমি যেমনটা বলে যে 2011-র পর থেকে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে গৌতম গম্ভীরের যে ঠান্ডা লড়াই চলে আসছে, সেই জায়গা থেকে এই জল্পনাটা কিন্তু প্রায় অসম্ভব সত্যি হওয়া। আলোচনা চলবে, তবে সময় হয়ে গিয়েছে একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আলোচনা চলছে এবং যে মহেন্দ্র সিং ধোনিকে দিয়ে আমরা আগের সেগমেন্টে আপনাদের বলছিলাম, এবার একটু আসে বিসিসিআইয়ের সঙ্গে ড্রিম 11 চুক্তি ছেড়ে বেরিয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু বিসিসিআইয়ের কাছে নতুন স্পন্সর পাওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। যার যদি সামনেই এশিয়া কাপ রয়েছে, আর কয়েকদিন বাকি, তবে এশিয়া কাপের আগে টিম ইন্ডিয়ার জার্সিতে নতুন স্পন্সর বসানো বিসিসিআইয়ের কাছে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ এই মুহূর্তে। কি পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে বিসিসিআই? দেখো বিসিসিআইয়ের যা খবর যা বলছে সূত্র, যে তারা কিন্তু কোনো রকম তাড়াহুড়োতে যেতে চাইছে না। মানে আজকে এশিয়া কাপের আগে আমাকে স্পন্সর বসাতেই হবে কোথাও লেখা নেই, মানে এটা কোনো মানে খনার বচন কেউ দেয়নি যে এশিয়া কাপের আগে স্পন্সর বসতেই হবে। তাই এটাই যা খবর আসছে যে স্পন্সর যদি এশিয়া কাপে না আসে, আসবে না, কিন্তু যখন স্পন্সর আসবে সেটা যেন মিনিমাম 3 বছরের জন্য হয়। এবং বিসিসিআই যেটা ডিমান্ড সেটা হচ্ছে আগের যে স্পন্সর ছিল 358 কোটি টাকা 3 বছরে, এবার আরও 100 কোটি টাকা বাড়িয়ে দিচ্ছে বিসিসিআই। তার মানে একদিকে কিন্তু মানে ওই লক্ষ্মী লাভ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং বেশ কিছু স্পন্সর ইন্ডিয়ান ক্রিকেট টিমের সঙ্গে যদি সেই স্পন্সর যুক্ত হয় তাহলে সবথেকে বেশি হাইলাইটেড হবে, এটা নিয়ে বলার কোনো অপেক্ষাই রাখে না। তাই বেশ কিছু স্পন্সর আগ্রহ প্রকাশ করেছে। কোন স্পন্সর আসবে, বিসিসিআইয়ের সঙ্গে কোন স্পন্সরের ডিল ডান হবে সেটা অবশ্যই সময় বলবে। তবে এখনও পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে যে বিসিসিআই কোনো রকম তাড়াহুড়োয় নেই। যদি এশিয়া কাপের আগে আসে স্পন্সর খুব ভালো, আর যদি নাও আসে তাহলেও কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করছে না বিসিসিআই। তবে যখন স্পন্সর আসবে তখন দীর্ঘকালীন চুক্তিতে আসবে, এটা বিসিসিআই অফিসিয়ালরা বলছেন। এবং কম করে 3 বছরের চুক্তি করতে হবে। এবং যে টাকার অঙ্কটা ড্রিম 11 দিয়েছিল 358 কোটি টাকা, সেখান থেকে আরও 100 কোটি টাকা বাড়িয়ে দিচ্ছে
বিসিসিআই, মানে 450 কোটির ওপরে এখানে কিন্তু সেই স্পন্সরকে দিতে হবে। তাই বড় চুক্তি, এবং অন্যান্য স্পন্সর যারা রয়েছে বড় বড় স্পন্সর তারা অবশ্যই আগ্রহ তো প্রকাশ করেছে, কিন্তু কবে ডিল কি হবে অবশ্যই আপনারা জানতে পারবেন প্রথম, সেই খবর আমরাই দেবো। তাই চোখ রাখুন স্টেডিয়াম বুলেটিনে। একদমই, এবং সামনে মহিলাদের বিশ্বকাপ রয়েছে এবং পাশাপাশি এশিয়া কাপ রয়েছে, সব মিলিয়ে বিসিসিআই কিন্তু এই মুহূর্তে তাড়াহুড়ো করতে চাইছে না, যেমনটা তুমি বললে। আমরা আলোচনা করলাম এই বিষয় নিয়ে, তবে এবার একটু আসি আইপিএল এর বিষয়, কারণ আইপিএল শুরু হতে অনেক দেরি। কিন্তু গতকাল আমরা যে ছবি দেখলাম যে রাজস্থান রয়্যালসের সঙ্গে রাহুল দ্রাবিড়ের বিচ্ছেদের খবর, আর এইটা যেন গতকাল ক্রীড়ামহলে একটা হট টপিক ছিল। কেন এই বিচ্ছেদ, কেন তিনি রাজস্থান রয়্যালসের হেড কোচ ছেড়ে চলে গেছেন? তবে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছেড়ে বেরোনো, তারপরেই কি তার এই সিদ্ধান্ত? কারণ রাজস্থান রয়্যালস জানাচ্ছে যে তাকে বড় দায়িত্ব দিতে বলা হয়েছিল, কিন্তু তিনি বেরিয়ে গিয়েছেন। তবে তার মাঝেই জয়জ্যোতি অনেক বিষয় সামনে আসছে যে অনেক ফ্র্যাঞ্চাইজি এই মুহূর্তে তাকে চাইছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি জানতে পারছো, কি আপডেট রয়েছে তোমার কাছে, কোথায় যেতে পারেন রাহুল দ্রাবিড়? দেখো, যেটা বলার বিষয়, কালকে আমরা অলরেডি ডিটেইলি আলোচনা করেছি এটা নিয়ে, এবং কেন তিনি ছেড়ে যাচ্ছেন সেটা নিয়েও আলোচনা করেছি। রাহুল দ্রাবিড়ের সঙ্গে একটা মাল্টি ইয়ার চুক্তি হয়, এবং রাহুল দ্রাবিড় এমন তো নন যে মানে ফট করে চুক্তি ভঙ্গ করে দেবেন। কেন চুক্তি ছেড়ে যাচ্ছেন সেটা নিয়ে অনেক প্রশ্ন। তবে এই যে চুক্তিটা থেকে তিনি বেরিয়ে এলেন, তার পেছনের যে কারণগুলো, মেইন যে কারণ সেটা হচ্ছে যে রাজস্থান কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা হচ্ছে না। আমি গতকালও বলেছিলাম, আজও আবার রিপিট করছি, সঞ্জু স্যামসন যিনি রাজস্থানকে তুলেছিলেন, মানে রাজস্থানকে ফাইনালে তুলেছিলেন, সেই সঞ্জু স্যামসনের প্রতি কোথাও রাজস্থান কর্তৃপক্ষ বীতশ্রদ্ধ। এবং আমরা দেখেছি বৈভব সূর্যবংশীকে খেলতে গতবার। রাহুল দ্রাবিড়ের মানে একটা পক্ষ দাবি করছে, রাহুল দ্রাবিড়ের এখানে এটাই বলার ছিল যে সঞ্জু স্যামসনের জায়গাটা যেন ফিক্স থাকে। বৈভব সূর্যবংশী অবশ্যই খেলুক, কিন্তু সেটা অন্য কারো জায়গায় খেলুক, কিন্তু সঞ্জু স্যামসনকে এভাবে যেন ছেড়ে না দেয়। এবং ক্যাপ্টেন্সি নির্বাচনের ক্ষেত্রেও মানে গতবার আমরা দেখি যে রিয়ান পরাগকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, এবং এটা রাহুল দ্রাবিড়ের ইচ্ছেতেই নাকি দেওয়া হয়। অপরদিকে এটা বলতেই হবে যে রিয়ান পরাগের থেকে যশস্বী জয়সওয়ালকে দেওয়া হোক, এটা রাজস্থান কর্তৃপক্ষ চাইছিল। অবশেষে রেজাল্ট সব কথা বলে। গতবারের আইপিএলের রেজাল্ট একেবারেই ভালো ছিল না রাজস্থান রয়্যালসের, এবং যার ফলে রাহুল দ্রাবিড়কে প্রস্তাব দেওয়া হয়েছে রিসেন্টলি, যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, কি ডেজিগনেশন সেটা আমরা জানি না কেউই, তবে এমন একটা প্রস্তাব দেওয়া হয়েছে যেখানে মানে দল গঠনে তার কোনো স্বাধীনতা থাকবে না। হয়তো এমন একটা জায়গায় যেখানে কোচ হিসেবে তিনি থাকছেন না, মানে একদিক থেকে রাহুল দ্রাবিড়কে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে দল গঠনে বা টিম সিলেকশনে, ক্যাপ্টেন নির্বাচনে। তাই যখন এইভাবে নিয়মতান্ত্রিক শাসকের দিকে যাচ্ছে বিষয়টা, রাহুল দ্রাবিড় তো বিচক্ষণ, তিনি বুঝতে পারেন, বহু ম্যাচ ভারতকে জিতিয়েছেন, বহু ম্যাচের মানে ম্যাচ জয়ের কারিগর ছিলেন। তাই যখন সেটা বুঝতে পারলেন, তিনি নিজেই ইস্তফা দিয়ে দিলেন। এবং এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের সমস্যা বিরাট। এক হচ্ছে সঞ্জু স্যামসন, যিনি অলরেডি জানিয়ে দিয়েছেন, যেটা ওপেন সিক্রেট, যে তিনি থাকতে চাইছেন না। যেই সঞ্জু স্যামসন ফাইনালে পৌঁছেছিলেন তার ক্যাপ্টেন্সিতে রাজস্থান রয়্যালসকে। এবং অপরদিকে রাহুল শরদ দ্রাবিড়ের এই ইস্তফা, এবং এই মুহূর্তে রাহুল দ্রাবিড় ইস্তফা দেওয়ার পর বাকি অন্যান্য ফ্র্যাঞ্চাইজি, আমরা গতকাল প্রথম বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স ছাপাতে পারে, আসবে কি আসবে না পরের ব্যাপার। ভেঙ্কি মাইসোর কিন্তু রাহুল দ্রাবিড়কে লুপে নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করবে। চন্দ্রকান্ত পণ্ডিতকে অব্যাহতি দিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাই ওই জায়গাটা ভ্যাকেট রয়েছে, সেটাকে ফিল আপ করতে হবে। এবং রাহুল দ্রাবিড় যদি এই কলকাতার কোচিংয়ের দায়িত্ব নেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। এই ইডেন গার্ডেন্সে 2001-এ 180 অমর 180 দেখেছে রাহুল দ্রাবিড়ের। তাই আবারও যদি সেই মাঠে আসেন এবং তিনি যদি কোচিং করান কলকাতা নাইট রাইডার্সকে, তখন কোথাও যেন জীবন এবং ক্রিকেটীয় রোমান্স এক বিন্দুতে মিলিত হবে। একদমই, এবং তুমি যেমনটা বলছিলে যে রাহুল দ্রাবিড়, তাকে যদি কেকেআর নেয়, কারণ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি এই মুহূর্তে হেড কোচ থেকে যেরকম আমরা দেখেছি যে অব্যাহতি দেওয়া হয়েছে কেকেআরের তরফে, কারণ গত সিজনটা কিন্তু কেকেআরের ভালো যায়নি। সেক্ষেত্রে কতটা কেকেআরের কাছে বেগ পেতে হবে, কারণ খুব যে একটা নিষ্কণ্টক হবে রাহুল দ্রাবিড়কে নেওয়ার ক্ষেত্রে, তা কিন্তু নয়। না, অবশ্যই রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রে এক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চেষ্টা তো করবে। তোমাকে আরও একটা ইনফরমেশন দিয়ে দিই,
আরও একটা ফ্র্যাঞ্চাইজি, এই ফ্র্যাঞ্চাইজির কথাও কেউ বলেনি, লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসও কিন্তু রাহুল দ্রাবিড়ের পেছনে রয়েছে, যে তাকে যদি এই সময় নেওয়া যায়। এখন লখনৌয়ের যে যারা রয়েছেন তাদের সঙ্গেও আমার কথা হচ্ছিল এবং তারাও ইন্টারেস্টেড রাহুল দ্রাবিড়ের দিকে। এবার মানে মেইন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রাহুল দ্রাবিড় কোথায় যেতে চাইছেন। রাহুল দ্রাবিড় কি কলকাতায় যেতে চাইছেন, নাকি লখনৌতে যেতে চাইছেন? কলকাতার রসগোল্লা তার প্রিয়, নাকি লখনৌয়ের সেই কাবাব তার প্রিয়, সেটা রাহুল দ্রাবিড় জানেন। তবে কিছু একটা হবে। রাহুল দ্রাবিড়কে আমরা অবশ্যই দেখব আইপিএলে। তবে রাজস্থানের সঙ্গে এই যে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া, এটা খুব প্যাথেটিক। 2011 সালে তিনি এসেছিলেন, 2011-তে তিনি প্লেয়ার হিসেবে ছিলেন, তারপরে ক্যাপ্টেন্সিও করেছেন, তারপর মেন্টর হিসেবে আমরা দেখেছি, আবার এসছেন এখানে কোচ হিসেবে। এই মানে মাল্টি ইয়ার যে চুক্তিটা, সেটা ভঙ্গ করে বেরিয়ে যাওয়াটাও কিন্তু একটা বার্তা দিলেন এখানে রাহুল দ্রাবিড়, দ্য ওয়াল। একদমই। এবং আলোচনা চলছে রাহুল দ্রাবিড়ের কথা, গতকালও আমরা তুলে ধরেছি, এবার আজকেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করলাম বিস্তারিত। তবে আরও আলোচনা থাকছে। সময় এখন হয়েছে একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আইপিএল নিয়ে আলোচনা করছিলাম, আর এবার আসি এশিয়া কাপে। কারণ এই মুহূর্তে কিন্তু ভারতীয় দল এশিয়া কাপের জন্য নিজেদেরকে প্রস্তুত করছেন। জয়জ্যোতির কাছে আসবো। জয়জ্যোতি, 9 সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে এবং 10 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে ইন্ডিয়া। সেক্ষেত্রে প্রস্তুতি কোন জায়গায় এই মুহূর্তে? দেখো, প্রস্তুতি চলছে ভারতীয় দলের, এবং আমরা অলরেডি বলেও দিয়েছি ভারতীয় দল কবে যাচ্ছে। ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট 4 সেপ্টেম্বর দুবাইতে যাচ্ছে, এবং এবার আর সেই মুম্বাই হয়ে যাচ্ছে না, প্রস্তুতি তুঙ্গে রয়েছে। তবে আমি একজনের কথা বলবো, অর্শদীপ সিং। অর্শদীপ সিং কিন্তু তুরুপের তাস হতে পারেন। অর্শদীপ সিংয়ের কথা এই জন্যই বলবো, তিনি একটা ভারী চমৎকার কথা বলেছেন। চমৎকার কথা বলতে গেলে যেটা বলতে হয় অর্শদীপ সিংয়ের, সেটা হচ্ছে যে তিনি একটা বিশেষ টিপস নিয়েছেন। কার থেকে টিপস নিয়েছেন? সেই মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ড সিরিজ মনে করে দেখুন, যিনি মানে তার কাছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা মানে হাস্যকর জায়গায় চলে গিয়েছিল। সবাই বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছেন, এবং সেই সময় দাঁড়িয়ে 5টি টেস্ট ম্যাচ খেললেন এবং 200-র কাছাকাছি ওভার করলেন, আর সাংঘাতিক সফল। বিশেষ করে শেষ টেস্ট ম্যাচটা তো দুর্ধর্ষ মোহাম্মদ সিরাজ। সেই মোহাম্মদ সিরাজ একটা পেপ টক দিয়েছেন এই অর্শদীপ সিংকে। অর্শদীপ সিংও ছিলেন ওই স্কোয়াডে, তবে তিনি কোনো টেস্টেই সুযোগ পাননি, চোটও পেয়ে গেছিলেন মাঝখানে। যেটা কাজের কথা সেটা হচ্ছে যে মোহাম্মদ সিরাজ বলেছেন যে যদি সফল হতে চাও, তাহলে যখন যে সময়টা উইকেট পাচ্ছ না, যখন সব কিছু ঠিকঠাক হচ্ছে না, সেই সময়টা এনজয় করো। উইকেট যখন পাচ্ছ তখন তো তুমি এনজয় করবেই। যখন উইকেট পাচ্ছ না, ব্যাটসম্যান একদম পিচ আঁকড়ে পড়ে রয়েছে, উইকেটের সামনে এমনভাবে দাঁড়িয়ে রয়েছে যে তুমি আউট করতে পারছো না, সেই সময়টা উপভোগ করো, আনন্দ করো, এবং কোনো রকম স্ট্রেস নিও না। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে স্ট্রেস ফ্রিভাবে নিজের খেলাটা খেলো জাস্ট, তাহলে সাফল্য আসবে। এবং অর্শদীপ সিং সেইভাবেই কিন্তু নিজেকে তৈরি করছেন এই এশিয়া কাপের জন্য। আর এশিয়া কাপে তাকে যদি একদম ভিন্ন অবতারে দেখা যায়, তাহলে অবাক হওয়ার কিচ্ছু থাকবে না। ভীষণ ভাইটাল রোল প্লে করেছিলেন এর আগে, আমরা জানি টি-20 ওয়ার্ল্ড কাপেও ভালো পারফরমেন্স দিয়েছিলেন। তাই এবারও এশিয়া কাপ, যেটা আগামী টি-20 ওয়ার্ল্ড কাপের ড্রেস রিহার্সেল হতে চলেছে, সেখানেও অর্শদীপকে দুর্ধর্ষ মেজাজে দেখা যাবে, সেটা আশা করাই যায়। একদমই। এবং এশিয়া কাপের জন্য ক্রিকেটে প্রস্তুতি তো ভারত করছে, আর হকিতে এই মুহূর্তে কিন্তু এশিয়া কাপে ভারত একটা দুর্দান্ত জায়গায় রয়েছে। পরপর 2টো ম্যাচে জিতেছে, প্রথমে চীন এবং তারপর জাপান, আর পরপর 2টো ম্যাচে জিতে 1 ম্যাচ বাকি থাকতেই সুপার 4-এ পৌঁছে গিয়েছে। হকিতে এই মুহূর্তে এশিয়া কাপে কি পরিস্থিতিতে রয়েছে ভারত? দেখো, দুর্ধর্ষ, মানে হকির পরিস্থিতি এটাই বলবো, চেক দ্য ইন্ডিয়া। যেভাবে পারফরমেন্স, গত ম্যাচেও চীনকে হারিয়েছে ভারত, এবং আজকেও এই যে 4টে কোয়ার্টারে খেলা হলো, 4টে কোয়ার্টারে মিলে যে ফলাফলটা এসছে 3-2। অপরদিকে জাপানের ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, জাপানের ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয় ভারতের বিরুদ্ধে, এবং বেশিরভাগ সময় ভারত জিতেছে। তবে জাপান আজকে ফাইট ব্যাক দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কাজে আসতো না, কারণ হরমনপ্রীত, যিনি অধিনায়ক, তিনি জোড়া গোল করেছেন, আগের ম্যাচে হ্যাটট্রিক করেছেন। যখন ক্যাপ্টেন ডেলিভার করে, তখন বাকি সকলে, টিমের প্রত্যেকে কিন্তু তেতে ওঠে, আর সেটাই হয়েছে। এবং ভারতীয় দলের ভালো পারফরমেন্স, একই সঙ্গে সুপার 4-এ ভারত কোয়ালিফাই করে গিয়েছে। আর কি চাই, মানে এখন শুধুই চাক দে ইন্ডিয়া টিউন বাজছে যারা ভারতের ক্রীড়া অনুরাগী, এবং শুধু এখানে থেমে গেলে হবে না। এই যে জয়টা আসছে, সেটা ধারাবাহিকভাবে, মানে এই পর্যায়ে তো একটা ম্যাচ বাকি থাকতেই সুপার 4 কনফার্ম করে নিয়েছে ভারতীয় দল। তবে সুপার 4-এ গিয়ে যেন হেরে না যায়। আমরা চাইবো ভারত এবার এই হকিতেও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হোক।
একদমই। এবং স্টেডিয়াম বুলেটিনে একেবারে শেষের দিকে আমরা আজকে স্পেশাল কি থাকছে দিস ডে দ্যাট ইয়ারে? আজকে স্পেশাল বলতে গেলে একটা কথাই বলতে হয় যে দুজনের জন্মদিন, দুজনই দুর্ধর্ষ ক্রিকেটার ছিলেন। একজন ক্লাইভ লয়েড 1944-এ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন এবং ক্লাইভ লয়েড বলতে গেলে ওই ওয়েস্ট ইন্ডিজের সেই এরাটা মনে পড়ে। 1975, 1979 দুটি ওয়ার্ল্ড কাপ জয়ী অধিনায়ক এবং একই সঙ্গে 1983 ওয়ার্ল্ড কাপ ফাইনালও নিয়ে গেছিল ওয়েস্ট ইন্ডিজকে। আর 1975-এ তার সেঞ্চুরিটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি দেখলে। সেই ক্লাইভ লয়েডকে জন্মদিনের শুভেচ্ছা এবং একই সঙ্গে জাভাগাল শ্রীনাথ, ভারতীয় প্রাক্তন পেসার, তাকে অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা। এবং জাভাগাল শ্রীনাথ বললে আমার সেই আহমেদাবাদ টেস্টের কথা মনে পড়ে 1996, যেখানে 21 রানের বিনিময়ে 6টি উইকেট নিয়ে সাউথ আফ্রিকাকে গুড়িয়ে দিয়েছিলেন এই জাভাগাল শ্রীনাথ এবং 105-এ অল আউট হয়ে গেছিল গ্যারি কার্স্টেন, হ্যান্সি ক্রোনিয়ার দক্ষিণ আফ্রিকা। তাই তাকেও অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। একদমই। আজকের স্টেডিয়াম বুলেটিন আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে। আর স্টেডিয়াম বুলেটিন আজকে এখানেই শেষ করছি। তবে প্রতিদিন রাত 11টায় স্টেডিয়াম বুলেটিন দেখতে ভুলবেন না। আর যদি রাত 11টায় মিস করে যান, সকালে নিজেদের ড্রয়িং রুমে বসে টিভির পর্দায় সকাল ঠিক 7:30টায় চায়ের কাপ হাতে নিয়ে দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন। খেলার অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।